আজ আমরা কথা বলবো সুদানকে নিয়ে। আফ্রিকার ঠিক সামন হৃদয় থাকা একটা দেশ, যেখানে একটা ভয়ঙ্কর সংঘাত চলছে, যা প্রায়ই আমাদের আলোচনার বাইরে থেকে যায়। এই কথাগুলো সুদানের আজকের বাস্তবতাকে হয়তো সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। ভাবুন তো, যে দেশটা এক সময় ছিল সম্ভাবনা আর সম্পদে ভরপুর, সেই দেশটাই আজ পুড়ছে এক ভয়াবহ যুদ্ধের আগুনে। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই সংকটের আসল কারণটা কি। সুদানের আজকের এই অন্ধকার ছবিটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। একসময় দেশটা ঠিক কেমন ছিল তা জানলে আজকের এই ট্র্যাজেডিটা আরও ভালোভাবে উপলব্ধি করা যাবে, কারণ এই বৈপরীত্যটাই সংকটটাকে আরও বেশি মর্মান্তিক করে তুলেছে। সুদান মানেই ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দেশ। শুধু তাই না, এর একটা গভীর সাংস্কৃতিক ঐতিহ্যও ছিল। নীল নদকে ঘিরে গড়ে ওঠা এক প্রাণবন্ত সভ্যতা। কিন্তু সেই সোনালী অতীত আজ যেন একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তো প্রশ্নটা হলো, এমন একটা দেশ কিভাবে এত বিধ্বংসী একটা ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়ল? এই সংকটের একেবারে কেন্দ্রে রয়েছেন দুজন জেনারেল, আর তাদের ব্যক্তিগত লড়াইটাই আজ পুরো দেশটাকে জ্বালিয়ে দিচ্ছে। এই সংকটের মূল দুই চরিত্র, একদিকে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তা আল বুরহান, আর অন্যদিকে আধা সামরিক বাহিনী আরএসএফ এর নেতা, যিনি হেমেত্তি নামে পরিচিত। যদিও তারা দুজনেই বলছেন যে দেশকে বাঁচানোর জন্য লড়ছেন, আসল সত্যিটা হলো এটা ক্ষমতা আর সম্পদ দখলের একটা নৃশংস লড়াই। আর এই ক্ষমতার লড়াইয়ের সবচেয়ে ভয়ঙ্কর মূল্যটা দিচ্ছে কারা? সাধারণ মানুষ। তাদের জীবনে আজ সবচেয়ে বেশি বিপন্ন। চলুন দেখি এই যুদ্ধ কিভাবে একটা ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি করেছে, কিভাবে সুদানকে একটা বিশাল শোকের মরুভূমিতে পরিণত করেছে। সংখ্যাটা শুনলে চমকে উঠতে হয়। হাজার হাজার সাধারণ নাগরিক এই যুদ্ধে তাদের প্রাণ হারিয়েছে। আর এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে আছে হাজার হাজার পরিবার আর ভেঙে যাওয়া স্বপ্নের গল্প। এই হিংসাটা চলছে নির্বিচারে। বিশেষ করে দারফুরের মতো জায়গায় জাতিগত পরিচয়ের কারণে মানুষকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। নারী, শিশু, বৃদ্ধ কেউই এই নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না। এই একটা কথাই হয়তো বলে দেয় সুদানের এখনকার পরিস্থিতিটা ঠিক কি। দেশজুড়ে শুধু হাহাকার আর প্রিয়জন হারানোর অসহনীয় যন্ত্রণা। হেমেত্তির নেতৃত্বাধীন যে আরএসএফ বাহিনী, তাদের বিরুদ্ধে অভিযোগগুলো কিন্তু ভয়াবহ। তাদের নৃশংসতা দারফুরের সেই পুরনো বিভীষিকার স্মৃতি ফিরিয়ে আনছে। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধ্বংসযজ্ঞের জন্য শুধু এক পক্ষকে দায়ী করলে ভুল হবে। আল বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনীও কিন্তু সমানভাবে দায়ী। তাদের বিমান হামলায় হাসপাতাল, সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, যা পরিষ্কার বুঝিয়ে দেয় যে এই যুদ্ধে সাধারণ মানুষের কথা কেউই ভাবছে না। যখন একটা দেশে এত বড় মানবিক বিপর্যয় ঘটছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আন্তর্জাতিক সম্প্রদায় কি করছে? তাদের ভূমিকাটা ঠিক কোথায়? এই অংশে আমরা বিশ্বজুড়ে এই অদ্ভুত নীরবতার পেছনের কারণগুলো খুঁজে দেখব। আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটা সংকট নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তেমন কোনো জোরালো পদক্ষেপই নেই। মনে হচ্ছে যেন সবাই শুধু চেয়ে চেয়ে দেখছে। আর এই নীরবতার পেছনে কিছু গভীর কারণও লুকিয়ে আছে। এর মূল কারণটা হলো ভূ রাজনৈতিক আর অর্থনৈতিক স্বার্থ। অনেক ক্ষমতাধর দেশই সুদানের তেল আর সোনার খনির ওপর নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। ফলে মানবিক সংকট তাদের কাছে যেন গৌণ হয়ে পড়েছে। সুদানের মানুষের জীবনের চেয়েও ভূ রাজনৈতিক হিসাব নিকাশ অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। এই কথাটা আমাদের সবার জন্য একটা নৈতিক প্রশ্ন তৈরি করে। একটা সংকটকে দেখেও না দেখার ভান করাটা, সেটাও তো সেই সংকটে অংশ নেওয়ার মতোই। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই নীরবতা তাদের নৈতিক দায়িত্বকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করায়। এত হতাশা আর ধ্বংসের মাঝেও কি কোনো আশা টিকে আছে? সুদানের মানুষ কিন্তু এখনও স্বপ্ন দেখে। চলুন এই আলোচনার শেষে আমরা সেই ক্ষীণ আশার আলোতেই চোখ রাখি, যা হয়তো একদিন এই অন্ধকার দূর করতে পারে। এই একটা বাক্যেই হয়তো লুকিয়ে আছে সুদানের লক্ষ লক্ষ মানুষের মনের কথা। তারা আর কিছুই চায় না, শুধু তাদের স্বাভাবিক জীবনটা ফিরে পেতে চায়। নীল নদের তীরে জীবনের সেই চেনা সুরটা আবার খুঁজে পেতে চায়। যুদ্ধটা থামলেই হয়তো সেই স্বপ্ন সত্যি হবে। কিন্তু সবচেয়ে বড় আর কঠিন প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, ক্ষমতার এই নৃশংস খেলাটা কে থামাবে? এর উত্তর হয়তো আমাদের সবার সম্মিলিত বিবেকের কাছেই লুকিয়ে আছে। এই প্রশ্নটা সবার জন্য ভাবনার খোরাক হয়ে রইল। It's caught in the crossfire.